জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করে নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকেই করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানেই আসলে ভিন্ন ধরনের আয়োজন, এবং এই গল্প গান আড্ডাতে আসলে আমাদের সাথে যুক্ত হন আমাদের সারথীরা। বিশেষ সেই সারথীদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়, এবং সাথে থাকতে পারবেন কিন্তু আপনারাও দর্শক, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকেও একই সাথে এই আয়োজনটি সরাসরি দেখতে পাবেন, এবং সেখানে আপনার যে কোনো ধরনের প্রশ্ন কিংবা আপনার যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনি কিন্তু জানাতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের সারথীদের কাছ থেকে আপনার মনের কথাটি বা তার উত্তরটি আসলে জেনে নিতে। দর্শক, আজকেও আসলে আমাদের সাথে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ যুক্ত রয়েছেন, যারা আসলে তাদের নিজ কাজের মাধ্যমে অনবদ্য এবং প্রতিদিন তারা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন। বাংলাদেশের যোদ্ধা, বাংলাদেশের মানুষ। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জনাব আরশাদ আদনান, চলচ্চিত্র প্রযোজক। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে পেয়েও আমাদের অনেক ভালো লাগা বেড়ে গেছে। আমি নিশ্চিত যে আমার দর্শক যারা রয়েছেন তারাও আসলে বেশি ভালো লাগা বোধ করছেন এই মুহূর্তে, কেননা সেটির যে পারদ সেটি আসলে ক্রমান্বয়ে বাড়বে। কারণ হচ্ছে আমি আরও যে সমস্ত মানুষের কথা আপনাদের কাছে এই মুহূর্তে শেয়ার করব, সেটি হচ্ছে যারা জনপ্রিয়তা অর্জন করেছেন কাজের মাধ্যমে, নিজের কাজটাকে একটু আলাদাভাবে চিনিয়েছেন, জানিয়েছেন। সোনুর, মনির, কোনাল, সঙ্গীত শিল্পী, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আপনাকেও স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। এবং যে মানুষটি আসলে অন্যরকম করে ভাবেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষের শব্দচয়ন এত তীক্ষ্ণ, এত প্রখর, এত সাবলীল, এত সহজ কেমন করে হয়? কেমন করে সহজ কথা সহজে বলা যায়, হয় না? কিন্তু কঠিন কথা মানুষরা সহজে বলে। আসিফ ইকবাল ভাই গীতিকবি হিসেবেই নিজেকে পরিচিত করতে বেশি ভালোবাসেন, কিন্তু আপনার আলাদা আরও অনেক বিশেষণ আছে। আপনি অনেক বিশেষভাবে উপস্থাপিত একটা মানুষ। কেমন আছেন? আমি খুব ভালো আছি, বাট আপনি যে প্রশংসাসূচক কথাগুলো বললেন, আমি এখনো তার উপযুক্ত হতে পারিনি। মনে হয় না। আমি কেন, সেটা আলোচনার দীর্ঘ পরিসরের ইস্যু। আমরা সেটা আস্তে আস্তে করে আমিও হয়তো ছোট ছোট করে উত্তরটা দিব। তবে আমাদের এই আয়োজনে আপনারা যেহেতু প্রথমবার এসেছেন, এবং আমাদের প্রত্যেকের কাছে একটা কমন প্রশ্ন থাকে। আরশাদ আদনান ভাই, আমি আপনাকে শুরুটা করতে চাই, আর ইউ ফেমাস? নো। কেন নয়? বিকজ কাজ তো শুরু করলাম, এখনো মানে জাস্ট স্টার্টিং পর্যায়ে আছি। আমি যে ভিশন নিয়ে কাজ করছি, সেই ভিশনে নিয়ে কাজ করার আমি বলতে পারি যে আমি হয়তোবা সেই পথে 25% পাড়ি দিয়েছি। সো 25% পাড়ি দিয়েই নিজেকে ফেমাস চিন্তা করাটা বোধহয় ঠিক হবে না। কিন্তু আসলে আমরা শুরুর দিকে বলেছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই ফেমাস, শুধু বিশ্বাসটা নিজেকে করতে হবে। এবং আপনি সেই বিশ্বাসের জায়গাটা মানুষের কাছে স্থাপন করেছেন, যেই 25% কাজ করেছেন সেটুকু দিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি আপনি ফেমাসের পথে, এবং আপনি একজন ফেমাস হন। যদিও আপনি খুব বিনয়ীভাবে সেটিকে আলাদাভাবে ব্যাখ্যা দিলেন। আমরা সেই বিনয়ের ব্যাখ্যাটা আসলে কোনালের কাছ থেকে শুনতে চাইব। কোনাল, আর ইউ ফেমাস? এটা আমি জানি না আসলে। আমি তো গান গেয়ে যাই, এবং ফেম নেম এগুলো আসলো কিনা কিংবা আসছে কিনা আই ডোন্ট নো। এটা আনসার আপনারা দিবেন। শুনতে তো ভালো লাগে, কণ্ঠটা মনে হচ্ছে যখন আমি শুনি আমার কান বলে না এটা তো শুনতেই ভালো লাগছে। তো শুনতে যখন ভালো লাগে, থ্যাংক ইউ, ফলে এটা মনে হয় মস্তিষ্কে আলাদা একটা জায়গা করে নেয়। আচ্ছা, এই কণ্ঠটা কেন আলাদা করে জায়গা করে নিল? নিশ্চয়ই সেটা ভিন্ন আছে কিছু। অনেক কণ্ঠ তো শুনি, সারাদিন মানুষ শব্দ শুনে, তাই না? শব্দ ছাড়া তো আমরা চলতে পারি না। সেই শব্দের মধ্যে কোনো একটা কণ্ঠ যে আলাদা করে জায়গা করে নেয় মস্তিষ্কে, নিশ্চয়ই সেটার কোনো কারণ আছে। থ্যাংক ইউ, আই ডোন্ট নো, মেবি। আসিফ ইকবাল ভাই, আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য একটু সাহসের ব্যাপার, যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আর ইউ ফেমাস, কিন্তু আমি সাহসটা অর্জন করতে চাই। সো আমার জন্য ফেমাসের ডেফিনেশন হচ্ছে, আমি আমার নিজেকে ফেমাস বলতে পারবো না। আচ্ছা, আসলে যদি ফেমাস হতে হয় তাহলে ফেমাস হয় হচ্ছে ইফ সামবডি এলস টেলস ইউ ইউ আর ফেমাস। সো কেউ একজনকে বলতে হবে যে আমি ফেমাস। আমি যদি নিজেকে বলি যে আমি ফেমাস, তাহলে এটা হয় না। সো ইট ডাজন্ট ওয়ার্ক। এক। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ ফেমাস হওয়ার চেয়ে
মানুষের কাজ ফেমাস হওয়াটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ মনে দ্যাটস দ্য পয়েন্ট, এই কথাটাই প্রথমে আমি বলতে চেয়েছি যে আমরা যে কাজ শুরু করেছি সেই কাজে সেও আমার সাথী, সেও আমার সাথী, আমরা একসাথেই কাজ করছি। তো আমরা ফেমাসের ডেফিনেশনটা আসলে কাজ শুরুর পর্যায়ে আছি, আমরা জানি না যে আমরা কবে ফেমাস হব বা হতে পারবো কিনা, বাট উই আর ট্রাইং, আমরা কাজ করছি। থার্ড আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফেমাস ক্যানট বি এ ডেস্টিনি। ফেমাস কোনো গন্তব্য হতে পারে না। আচ্ছা, গন্তব্য হতে পারে মানুষের হৃদয় জয় করা, মানুষের অনুভূতিকে স্পর্শ করা, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। আপনারা তো দিন শেষে মানুষের জন্যই কাজ করছেন। সেটাই আমরা করছি, সেটাই আমরা করছি, চেষ্টা করছি, করে যাচ্ছি। আচ্ছা, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, মানে পুরো 4টা পৃষ্ঠা ভরে প্রশ্ন আপনাদের জন্য, এবং শুধুমাত্র সেটি না, আমাদের এখান থেকে অর্থাৎ আমাদের প্রোডাকশন টিম থেকে অনেকগুলো প্রশ্ন আছে। আমি জানি আমার দর্শকরাও বেশ কিছু প্রশ্ন করবে, ফলে প্রশ্নের কোনো অভাব নেই, কিন্তু উত্তরের অভাবটা যেন না হয় সেটাই চাই। আমার দ্বিতীয় যে প্রশ্ন রাশাদন ভাই, সেটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি আসলে সিনেমা দেখেন, এবং যদি দেখেন সেটা প্রথম কবে দেখেছিলেন, এবং সেটা কি ধরনের সিনেমা দেখেছিলেন, সেটাও একটু শুনতে চাই। আমি বাংলা সিনেমা দেখি। আচ্ছা, আমি হলে যে সিনেমা দেখি, আমার প্রথম ছবি আমার মনে আছে লড়াকু। আচ্ছা, রুবেল ভাইয়ের। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমি হলে বাংলা ছবি দেখা শুরু করেছি। আচ্ছা, মানে ওই সময়ের অনুভূতিটা কেমন ছিল, মানে কেমন লাগছিল? অ্যাকচুয়ালি তখন তো মফস্বল শহরে থাকতাম, মফস্বল শহরে সিনেমা দেখাটা একটা উৎসবের মতো ব্যাপার ছিল তখন। বন্ধুরা সবাই মিলে ছবি দেখতে যাচ্ছি, এটা একটা আনন্দের একটা ব্যাপার ছিল। আমরা তো ডেইলি টাকাও পেতাম না যে সিনেমা হল দেখাটা এফোর্ড করতে পারবো। সো সেই দিনগুলোতে আসলে সিনেমা দেখাটা আমরা খুব এনজয় করতাম। আমরা হয়তোবা মাসে একটা ছবি দেখতে পারতাম, ওরকম টাকার যে ব্যাপারটা ছিল, আমরা অ্যারেঞ্জ করে একটা দেখতে পারতাম। তো আমি বাংলা ছবি বরাবরই হলে যেয়ে দেখতে পছন্দ করতাম। অনেক সময় হয় না যে সিনেমা দেখতে গেলে বাসার লোকজন একটু বেশি রাগারাগি করে, সেরকম হয়নি পরিস্থিতি? না, এরকম পরিস্থিতি আসলে বাসাতে তো লুকাই করতাম। আচ্ছা, এগুলা আচ্ছা, তো দু একবার ধরাও খেয়েছি, রাগারাগি হয়েছে, এটাও ঠিক। এটা একদম আসলে একটা কমন সিনারিও সবার জন্যই, যে সিনেমা হলে গিয়ে বন্ধুদের সাথে দেখতে গেলে সেটার জন্য গালমন্দ মোটামুটি শুনতে হচ্ছে সবার। কোনাল, আমি আপনার কাছেও জানতে চাই একটু যে সিনেমা দেখেন কিনা, বা সেটা যদি শুরু হয়? প্রচুর সিনেমা দেখি। আচ্ছা, বাংলা সিনেমা দেখে থাকলে সেটা আসলে কবে থেকে শুরু করেছেন, এবং প্রথম সিনেমার কথা কি মনে আছে, যেমনটা আশাদ আদনান ভাই বললেন? বাংলা সিনেমা আমি তো বড় হয়েছি মধ্যপ্রাচ্যে, তো ক্যাসেট এসেছে অনেক পরে, সেটা ছিল কেয়ামত থেকে কেয়ামত, আমার যতদূর মনে পড়ে। সেটা আমরা ক্যাসেটে দেখেছিলাম এবং অসংখ্যবার দেখেছি। এটা ওই যে ভিসিআর, এক্স্যাক্টলি, ভিসিআর ক্যাসেটে দেখেছি। ভিসিআর, হ্যাঁ। এবং এরপর থেকে মৌসুমী আপা যেভাবে শাড়ি পরতো, ওভাবে লুকিয়ে লুকিয়ে ভাবে শাড়ি পরার চেষ্টা করেছি। মানে আই হ্যাভ দোজ মেমোরিজ। ওই সময় কি একটু শুনেছেন, যখন তখনকার সময়ের ওই সময়টা তার রুনা লায়লা কিংবা সাবিনা ম্যাডামরা যারা এতটা দাপটের সাথে কাজ করতেন, শ্রদ্ধেয় হিসেবে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের যে গানগুলো এখন তো সময় ভালোবাসার, এখনো আমরা গাই, সেই আবেদন, সেই চমৎকার কণ্ঠ, তা তো মানে মনে লেগে আছে একেবারে। থাকুক লেগে, আমরা আসলে লেগে থাকাটা আমাদের জন্য ভালো, কারণ এই মানুষগুলো যাদের কথা বললাম তারা তো অবশ্যই শ্রদ্ধেয় এবং গুণীজন, এবং তারা আমাদের মানুষ, দিন শেষে তারা বাংলাদেশের, এটা আমাদের জন্য বলতে খুব গর্ব লাগে। আসিফ ইকবাল ভাই, আপনার কাছে প্রশ্নটা, যে আপনি তো গীতি কবি শুরু করেন মাঝে মধ্যে, এবং আলাদা করি না। আচ্ছা, একটা কাজই পারি। আচ্ছা, কর্পোরেট ব্যক্তিত্বের একটা ব্যাপারও আছে আপনার মধ্যে, এবং যে এই সব কিছু আলাদা একটা জায়গায় রেখে, এগুলো সব বাদ, আপনি যখন লিখেন তখন আসলে কি ভাবেন, এইটা একটু জানতে চাই। কেমন করে, আমি যেমন বলছিলাম, কেমন করে সহজ কথাগুলো বলেন, এই সময় মস্তিষ্কে কি চলে, এবং ওইটা আমরা একটু জানতে চাই, এবং ওইটা চুরি করে নিতে চাই। এগুলো তো উপর থেকে পয়দা হয়, বুঝছেন, শব্দটা আমি লিখে ফেলি এরকম। বেসিক্যালি গান লেখাটা আসলে এখন তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, গান লেখা শুরু করেছি সেই 83-84 থেকে, সো ইটস আ লং টাইম। খুব ছোটবেলা যখন মেট্রিকে পড়াশোনা করছি তখন থেকে গান লেখা শুরু। আচ্ছা, গান গাইতে পারতাম না বলে গান লিখি, সো গান সুর করতে পারি না বলে গান লিখি। আচ্ছা, আবার গান লেখা ভালো লাগে দেখেই গান লিখি, কারণ আমার কাছে মনে হয় যে একটা কবিতা যত মানুষকে ছোবে, তার চেয়ে একটা গান এবং গানের কথা
অনেক বেশি মানুষকে স্পর্শ করবে। সো এই জায়গাটায় আমি গানকে এবং গীতিকবিকে অনেকটুকু এগিয়ে রাখি। সো এটা খুব আর্লি আমি রিয়েলাইজ করার পর থেকে আমি গান লেখার জন্য সচেষ্ট হয়েছি। আর গান যখন লিখি তখন আসলে খুব একটা কিছু যে ভেবে গান লিখি তা না, অনেক সময় ফ্রি ফ্লো গান লিখি, অনেক সময় প্রয়োজনে গান লিখি, অনেক সময় সুর মানুষ পাঠিয়ে দেয়, ওই সুরের উপরে গান লিখে দিই। সো এখন নানাবিধ গান লেখা হয় আর কি। আমার এইখানে একটা প্রশ্ন আছে, যখন লিখেন, যখন আমরা সব, বিশেষ করে আমি কেন বলছি জনপ্রিয় গানগুলোই তো আমরা এখন সবাই জানি যে আসিফ ইকবাল, কিন্তু এই জনপ্রিয়তা আপনার অনেক আগে থেকেই, হ্যাঁ, হয়তো এখন আবার মানুষের কাছে বেশি আসছে। আমার যে জানতে চাওয়াটা সেটা, আপনি যখন লিখেন তখন আসলে কার কথা ভাবেন? ধরেন কোনালের কথা ভাবেন, নাকি ডিরেক্টরের কথা ভাবেন, নাকি শাকিব খানের কথা ভাবেন? কার কথা ভেবে লাগে? এটা আসলে কনটেক্সটটা খেয়াল করতে হবে, কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন ধরেন বউ খুব গালাগালি করতেছে, বুঝছেন, হ্যাঁ, ধরেন ঝগড়াঝাটি করতেছে, ওই সময় বউকে মানানোর জন্য একটা গান লিখে বললাম যে এই গানটা কেমন হলো দেখো তো, হয়তো সবকিছু রাগ পানি হয়ে গেল। সো এটা একটা কনটেক্সট, হ্যাঁ। সো আপনি গানকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আবার যেমন ধরেন আপনি এখন আরশাদ ভাইয়ের প্রিয়তমার জন্য গান লিখতে হবে, তো তখন তো প্রিয়তমাকেই চিন্তা করতে হবে। এখন কার প্রিয়তমাকে চিন্তা করবো এটা আপনি জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ, যে মানে আমি কি আরশাদ ভাইয়ের প্রিয়তমা চিন্তা করছি নাকি শাকিব ভাইয়ের প্রিয়তমা চিন্তা করছি। সো ইনভেরিয়েবলি গল্পের যে প্রিয়তমা শাকিব ভাইয়ের অপোজিটে যে আছে তাকে চিন্তা করে এই গানটা করতে হচ্ছে। আবার এমনও হয় যে আপনি গান লিখছেন, লিখে গানটা ভালো হয়ে গেল, তারপরে এই গানটা সুর করে আমরা গান করলাম। সো প্রিয়তমার ব্যাপারটাও আমরা অনেকটা গল্পে শুনেছি যে প্রিয়তমাটা কেমন জানি অল্প সময়ে সবার মনের মধ্যে অনেক বেশি জায়গা করে নিয়েছে, সেটার গল্পটা আমরা শুনবো। আশাদুল্লাহ, আপনার কাছে আমার একটা বড় প্রশ্ন হচ্ছে যে বাবা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, বিষয়টা কি কখনো আপনার ব্যক্তি কাজে চাপের মতো অনুভূত হয় যে আচ্ছা একটা কাজ করতে গেলে নিজে তো আছি ব্যক্তি হিসেবে, সেটা বাবার ইমেজও আছে, সবসময় একটা চাপের মধ্যে দিয়ে কি যেতে হয়? ব্যাপারটা আসলে চাপ না, ব্যাপারটা রেসপন্সিবিলিটি। আচ্ছা, দায়িত্ব। ব্যাপারটা চাপ হিসেবে আমি কখনোই চিন্তা করি না। আমি কাজ করি, আমার মতো করে কাজ করি, কিন্তু তার সাথে সাথে বাবা যেহেতু আমাদের সরকারের রাষ্ট্রপতি, তার মান সম্মান সমস্ত কিছু ঠিক রেখেই আমি কাজ করার চেষ্টা করি, সেভাবেই কাজ করতে চাই, সেভাবেই যেন কাজ করতে পারি, যাতে আমার কোনো কাজ দিয়ে আমার বাবা যেন কখনো বিব্রত না হয়। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি একটা টিমেরকেই সাথে নিয়ে কাজটা করতে চান, এটা কি আসলে কেমিস্ট্রি বন্ডিংয়ের জন্য? আমি যদি উদাহরণ দিই, কোনালু আছে, শাকিব খান আছে, একদম এর ক্রমান্বয়ে চলছে, মানে সেটা আসলে কেন, যে বোঝাপড়াটা ভালো হয় এরকম? না, নট অনলি বোঝাপড়া, আপনি যেখান থেকে মানে বেনিফিট পাবেন, যেটা আপনার ওয়ার্ক করবে, সেই টিম নিয়ে আমি কেন কাজ করব না? আচ্ছা, আমার কাজ করাটা ওয়ার্ক করছে, আমার কোনালের সাথে কাজ করাটা ওয়ার্ক করছে, আমার আসিফ ভাইয়ের সাথে কাজ করাটা ওয়ার্ক করছে, সো আমরা আবার সেকেন্ডটাতে কাজ করছি, সেটাও ওয়ার্ক করছে। যদি এভরিথিং গোজ ওয়েল, আমরা থার্ডটাও একসাথে হয়তো কাজ করব, নয়তো আমরা নতুন কেউ ঠিক করব। এখানে কোনালেরও টাইমিংয়ের ব্যাপার আছে, আসিফ ভাইয়েরও টাইমিংয়ের ব্যাপার আছে, তারও ইচ্ছের ব্যাপার আছে, তারও ইচ্ছের ব্যাপার আছে, তারও স্ক্যাজুয়ালের ব্যাপার আছে, তারও স্ক্যাজুয়ালের ব্যাপার আছে। সো টিম, এখানে একটা টিম নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম যে আমার কাজ করতে যে আমি সফলতা যাদেরকে নিয়ে পাচ্ছি, আমি তাদেরকে নিয়ে কাজ করছি। এখন এই সফলতার পিছনে আসলে রহস্যটা কি? মানে আশাদুদ্দিন ভাই বলছেন যে একটা টিমের প্রত্যেকটা মানুষ তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাদেরকে নিয়ে কাজ করাটা আসলে সফলতার মুখ দেখায়, কেন, কি আছে এমন তার পিছনের গল্পটা? মানে এই টিমের মধ্যে হ্যাঁ, কিছু তো আছে, ডেফিনেটলি। মানে সেটা মানে 16 কোটি জনগণ, দেশের বাইরের জনগণ এত ভালোবাসা দিচ্ছে, দেয়ার ইজ সামথিং। আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে কাজের প্রতি ভালোবাসা। এই টিমে প্রত্যেকেই তাদের কাজকে ভীষণ সিরিয়াসলি নেয় এবং খুব ভালোবাসা নিয়ে, প্যাশন নিয়ে কাজটা করে, অনেস্টির সঙ্গে কাজটা করে, যে কারণে হয়তো মানুষের ভালোবাসাও আমরা আশা করি এবং পাই, আলহামদুলিল্লাহ। প্লেব্যাকে কাজ করাটা একটু কঠিন, মানে অনেক কিছু চিন্তা করে একটু ভিশনারি ইমেজটা নিয়ে তারপরে কাজটা করতে হয়, ডেলিভারিটা দিতে হয়। এইটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং? আপনি নিয়মিত পারফর্ম করছেন এবং সেখানে দর্শক প্রিয়তাও বেশি।
প্লেব্যাকে তো যেটা আপনি নিজেই বললেন যে ভিজুয়ালাইজেশনের সঙ্গে মিল রাখার একটা ব্যাপার থাকে, কনটেক্সটের সঙ্গে মিল রাখার একটা ব্যাপার থাকে, সেটা একটা চ্যালেঞ্জ, সেটা আমি এখনো পারি না, আমি শিখে যাচ্ছি। বিকজ আমাদের গানগুলোর সঙ্গে যখন আমাদের সিনিয়ররা তাদের গান যখন শুনি, শ্রদ্ধেয় রুনা ম্যাডাম, শ্রদ্ধেয় সাবিনা ম্যাডাম, কনক চাপা ম্যাডাম, তাদের গান, তাদের অভিনয়টা, গানের অভিনয়টা যখন শুনি, কিংবা ওপারে যখন শুনি শ্রদ্ধেয় আশাজির ভয়েস শুনি, শ্রদ্ধেয় লতাজির ভয়েস শুনি, সেই অভিনয়ের কাছে আমাদের অভিনয়টা কিছুই না, গানের অভিনয়। সো এখনও ইউটিউব খুলে শুনতে থাকি, শ্রেয়া ঘোষাল শুনতে থাকি, সুনিধি চৌহান শুনতে থাকি, কিছুটা হয়তো অ্যাডাপ্ট করতে পারি। ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং ইনডিড। আমার একটা সহজ প্রশ্ন আছে, প্লেব্যাকে এই সময়ে আপনি বাদে কার গান ভালো লাগে? সবার। প্লেব্যাক ইজ ভেরি চ্যালেঞ্জিং। আচ্ছা, যাদেরকে প্রোডিউসার ডিরেক্টর অ্যাকসেপ্ট করে, তাদের এত পয়সা মানে লগ্নি খাটাচ্ছে ফিল্মে, সেখানে কাউকে যখন প্লেব্যাক করতে দিচ্ছে, ডেফিনেটলি হি অর শি ইজ ভেরি ট্যালেন্টেড। সেটা নিয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নাই, কিন্তু আপনার ভালো লাগার জায়গাটাতে আসলে কে আছেন বা কারা আছেন? আমি ফিমেলই বলি, আমার ন্যান্সি আপুর ভয়েস খুব ভালো লাগে। আচ্ছা, আমার মনে হয় যে শি ইজ আ ভেরি গুড আর্টিস্ট। থ্যাংক ইউ বলার জন্য। আসিফ ভাই, আমার তো অনেক প্রশ্ন, আবার একটা বিষয় হচ্ছে একটু জানতে ইচ্ছা করে যে 40 বছর ধরে আপনি আসলে এই কাজটাই করছেন একইভাবে। আমি যদি সেটা আসলে মাত্রা নির্ধারণ করতে চাই যে ঠিক কতটুকু পৌঁছালেন, আক্ষেপটা বা ক্ষুধাটাকে মিটেছে, নাকি এখনো একদম শুরু দিনে যে ক্ষুধাটা ছিল সেটা এখনো একই রকম? মনে হয় শুরুর যে ক্ষুধাটা তার চেয়ে এখন একটু বেশি ক্ষুধা আছে। আচ্ছা, কারণটা হচ্ছে সময়টা এত বদলেছে, এবং ধরেন একটা সময় যখন আমরা গান লেখা শুরু করি, তখন আমরা শরৎচন্দ্র পড়েছি, হ্যাঁ, আমরা বঙ্কিম পড়েছি, হ্যাঁ, ওই সময়কার যে কবিতা, ওই সময়ের যে উপন্যাস, গল্প, ওর পরে যদি আপনি জার্নিটা নেন, হ্যাঁ, তাহলে জহির রায়হান বা অন্যদের যে কাজটা, এবং সেখান থেকে যদি আপনি আরেকটা লিপ নেন হুমায়ুন আহমেদ, এবং এখনকার যে সময়টা, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের চয়েস অফ ওয়ার্ডস, শব্দ চয়ন অনেক পরিবর্তন হয়ে গেছে। একদমই, হ্যাঁ। সো আজকে আমি ও লেভেল বা এ লেভেলের যে ছেলেটা, কিংবা এখন স্কুলে যে পড়াশোনাটা করছে, যে কবিতাটা সে পড়ছে, তাকে আমি যদি কানেক্ট করতে চাই, হ্যাঁ, তাহলে যে ধরনের শব্দ আমাকে ইউজ করতে হবে, যে ধরনের সিম্পলিসিটি আমাকে পারসু করতে হবে, সেটা কিন্তু একদম ডিফারেন্ট। হ্যাঁ, সো মার্কেটিংয়ের মানুষ হিসাবে এই জিনিসটা আমার হয়তো বিভিন্ন কারণে আমার রপ্ত করা আছে বলে হয়তো আমি অ্যাডাপ্টটা ভালো করতে পারি। যখন লিখেন আসলে তার মতো করেই আসলে তো লিখতে হয়, তার মতোই করে হয়তো চিন্তা করতে হয়, দর্শকের মতো। আপনি হয়তো ওই জায়গাটাতে নেমেই হয়তো চিন্তা করেন বা ভাবেন বা লিখেন, এবং সেটা যখন আমাদের এখন সোশ্যাল ট্রেন্ডিংয়ে হিট হয়ে যায়, সেটা কেমন লাগে সেটা জানবো। এই যে সোশ্যাল ট্রেন্ডিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এখন যে উপস্থাপন হয়, আপনি বলছিলেন যে 83 বা 84-এর কথা, তখন গান মানুষের কাছে গানটা যেভাবে পৌঁছাতো, এখন পৌঁছানোর ধরনটা বদলেছে। এই যে ধরনের মধ্যে একটা রকম ফের আছে, এবং সেটা মানুষের মনের মধ্যে স্থায়ী হয়, কখনো 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 ক্ষণ বা দীর্ঘই হয়। কেমনভাবে এনজয় করেন ব্যাপারটা? গান যখন পপুলার হয়, গান যখন দর্শক নেয়, তখন না ওটা হিস্ট্রি হয়ে যায়। ওটার উপরে কনসেন্ট্রেট করে তার কোনো লাভ নাই। আচ্ছা, তখন নেক্সট কি হবে সেটা নিয়ে কনসেন্ট্রেট করা বরঞ্চ বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ আমাদের হয় কি, আমরা সচরাচর উই রিমেইন শুটিং স্টার, হ্যাঁ, কিন্তু আমরা আসলে ধরেন আপনি যদি বম্বের মিউজিক ইন্ডাস্ট্রি দেখেন কিংবা গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রি দেখেন, দেখবেন যে কোনো আর্টিস্ট একটার পর একটা ভালো গান করেই যাচ্ছে। আমাদের মধ্যে হয় কি, আমরা অনেক ভালো গান করি, কিছু অ্যাভারেজ গান করি, হঠাৎ করে একটা ভালো গান করি। এই যে ভালো গান বা এক্সেলেন্সের যে চেষ্টাটা, সেটা খুব একটা বেশি হয় না। সো ওই গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি আপনাকে পৌঁছাতে হয়, তাহলে ওই লেভেলটা আপনাকে অ্যাচিভ করতে হবে। সো ওটার জন্য চেষ্টা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন কি হলো বা কি হয়ে গেল আর কি। আর কি হলো এটা নিয়ে বেশি
ব্যস্ত থাকলে আসলে ইউ ডু নট স্টে গ্রাউন্ডেড, আপনার নিজের মধ্যেই একটা অহমিকা চলে আসতে পারে, সেটা না এসে বরঞ্চ আপনার ওই ভয়টা কাজ করা উচিত যে আমি কি নেক্সট টাইম একে উত্তরণ করতে পারবো বা একে ছুতে পারবো, সেই চেষ্টাটা থাকা উচিত। আচ্ছা, সেই চেষ্টাটা থাকুক, এবং ওইখানে আমার আরো 2-3টা আসলে ইনপুট দেওয়ার জায়গা ছিল, কিন্তু আমার সময় কম, আমি এই জন্য ইনপুটটা দিতে পারছি না। আমার 2টা বিষয় ইনপুট ছিল। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনার একটা কোড যে বাংলা সিনেমা নিয়ে আপনার বেশ পরিকল্পনা আছে। আমার যে প্রশ্নটা আসলে, বাংলায় সিনেমাটা কি আসলেই আছে? অবশ্যই আছে। সেটা কেমন, কোন মানের? দেখেন, এই মানটা বিবেচনা করার আমরা কেউ না, মানটা বিবেচনা করবে দর্শক। আমরা চেষ্টা করতে পারি, আমরা মান ভালো করার চেষ্টা করছি, আমরা উত্তরণের পথে যাচ্ছি। আমরা চেষ্টা করছি বাংলা সিনেমা করোনাকালীন সময়ের আগে যে একটা পতন হয়েছিল, সেই পতনটাকে ঠেকিয়ে সামনের দিকে, ভালোর দিকে আগানোর চেষ্টা করছি। আমরা গল্প নির্ভর ছবি, আমাদের দেশের গল্প নির্ভর ছবি, আমাদের সোসাইটির ক্রাইসিস নির্ভর ছবি, এই ধরনের ছবি করার চেষ্টা করছি, যাতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে হলে যান। আমরা সেই ট্রাইটা করছি। দেখেন, হলে ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু যায় যাবে, কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়া সেই প্রথাটা কিন্তু চলে গিয়েছিল। সেই প্রথাটা চলে গিয়েছিল, সেগুলো আনলো। আমরা তো চেষ্টা করছি, আমাদের কিন্তু সবার আগে চেষ্টা, আমাদের সবার চেষ্টা যেটা, যে আপনারা ফ্যামিলি নিয়ে ছবি উপভোগ করেন। দুর্দান্ত। আমি আপনাকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে আমি একটা বিষয়ে সমৃদ্ধ হলাম। আপনি একটা টাইম ফ্রেমে যে প্যারামিটারে একটা ব্যাখ্যাটা দিলেন, করোনাকালীন সময়ের আগে এবং তার পরবর্তী সময়ের সিনেমার মধ্যে আসলেই কিন্তু অনেক ফারাক রয়েছে এবং ব্যবধান রয়েছে, যেটা আমি আসলে আপনার মতো করে এত সাধারণভাবেই চিন্তাটা আমি করতে পারি নাই। থ্যাংক ইউ আমাকে সমৃদ্ধ করার জন্য। এটা আমার বেশ ভালো লেগেছে, এবং আসলেই সেটার গল্প, সিনেমা মেকিংয়ের যে ধারণা, সেটি আসলে অনেক বদলেছে করোনার পূর্ববর্তী সময় এবং আগের সময়। আমরা না, আমাদের আসলে হয়েছে কি, আমি যদি একটু ইনপুট দিই। অবশ্যই। আমাদের এখন অনেক গ্লোবাল প্ল্যাটফর্ম চলে এসছে। আমরা নাম নিতে পারি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, বা আরো অনেক এরকম প্ল্যাটফর্ম আছে। সো মানুষের রুচি বদলেছে, মানুষের এখন অপশন আছে। বড় স্ক্রিন না হোক, ছোট স্ক্রিনেও কিন্তু মানুষের প্রচুর অপশন আছে। একদম। তো আমি এখন যা দিব তাই মানুষ মেনে নিবে, সেই দিনটি কিন্তু নেই। একদম। আমাকে কম্পিট করতে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে। রাইট। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে জিনিসগুলো আসছে, তাদের সাথে আমার কন্টেন্ট যেন মানুষ কেন দেখবে, সেটা আমাকে আগে এস্টাবলিশ করতে হচ্ছে। সো করোনার আগের সময়টাতে বাংলা সিনেমা যেরকম ছিল, সেই মানের সিনেমা, সেই মানের কন্টেন্ট এখন দিলে না, মানুষ অন্য প্ল্যাটফর্মে শিফট হয়ে যায়। রাইট। সো গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে আমাদেরকে ফাইট করতে হচ্ছে। সেই জায়গা থেকেই আমরা চেষ্টা করছি যাতে সেই মানের কাছাকাছি যাওয়ার। অনেক লিমিটেশনস এর ভিতরে কিন্তু আমি ওখানে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে গল্প, গান কিংবা স্ক্রিপ্ট, এইটা আসলে মৌলিক পাওয়া। আপনি যখন টাকাটা দেন, টাকাটা দেওয়ার পিছনে তো আপনার মায়াও থাকে, শুধু টাকাটাই তো না, এই কাজটার প্রতি আসলে মায়া থাকে। আপনি শুরুতে বলছিলেন দায়িত্বটাও থাকে। আপনি যদি বলেন প্রোডিউসার মানে টাকা, আমি এই নীতির মধ্যে নাই। অবশ্যই প্রোডিউসার মানে কাজ করতে হবে, পুরো দায়িত্বটা নিতে হবে। নট অনলি টাকা কেন দেব, কাকে দিব, কি কারণে দিচ্ছি, হোয়াট ইজ দ্য আউটপুট, সেটা বুঝে নেব। এই টোটাল কাজটা প্রোডিউসারের। আই এম নট আ ফাইন্যান্সার, আই এম নট আ ডিস্ট্রিবিউটার, আই এম আ প্রোডিউসার, কমপ্লিট প্রোডিউসার। ওয়ার্ল্ডে প্রোডিউসিং কিন্তু একটা জব। রাইট। প্রোডিউসার ইজ আ জব। সো আমি পুরো প্ল্যানটা অ্যাকমপ্লিশ করে আমার দর্শকদের জন্য সামনে আনবো, এই পুরো জার্নিটা কিন্তু আমি করি। আমার সাথে উনি থাকে, আমরা সবাই এই জার্নিটা করি। নট অনলি ইনারা দুজন, আমরা উই হ্যাভ এ টিম, আমরা কাজ করি একসাথে, যারা আমরা জানি যে আমরা এই লেভেলের কাজটা করতে চাই, আমরা কি চাই। যেমন একটা গান লেখার জন্য আসিফ ভাইয়ের সাথে বারবার বসা হয়, সিচুয়েশন বলা হয়, আসিফ ভাই সিচুয়েশন শোনে,
এবং ওখানে আর্টিস্ট কি করবে সেটা আসিফ ভাই বারবার জানতে চায় ডিরেক্টরের কাছ থেকে। আফটার দ্যাট কিন্তু সে গান লেখে। সো টোটাল ওয়ার্কটা কিন্তু আমরা কমপ্লিটলি টিম মেম্বার হিসাবে করি। সো আমরা এটাকে একটা জব হিসাবে নিয়েছি। সে যে গান গায় সেটা কিন্তু তার জব, সে শুধু সঙ্গীত শিল্পী না, সে জব করে, এটা আমি এটা বিলিভ করি। আমি ধন্যবাদটা আরেকবার দিতে চাই যে আপনি আসলে এটাকে দায়িত্বের মধ্যে নিয়েছেন, এবং এইটা আমি শুরুতে যেমন বলছিলাম, পুরো এই যে বাংলাদেশটা, এটা তো আমাদের, আমরা আমাদের জায়গা থেকে কাজটা করলে বাংলাদেশটা সহজভাবে ভালো থাকে, এটাই আসল কথা। একদমই। আমি ছোট একটা প্রশ্ন জানতে চাই আপনার কাছ থেকে, আপনার বিশেষ করে ব্যক্তি আরশাদ আদনানের কার প্রশংসা শুনতে ভালো লাগে? আমার বাবার। আচ্ছা, শ্রদ্ধা তার জন্য অবশ্যই। এবং আপনি একটা প্রশ্ন আমি করব, সেটা আমি একটু পরে উত্তরটা জানতে চাই, যে আপনি যেমন বলছিলেন যে দায়িত্বের অংশ হিসেবে তো এটা করেন, কিন্তু আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, শিওর এলাবোরেট করতে পারবো আপনার কোশ্চেনটার অ্যানসারটা? অবশ্যই। দেখেন, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মা সব সন্তানের প্রশংসা সবসময় করে, সেটা ভুল কাজ করুক আর ঠিক কাজ করুক, মা তো প্রশংসা করেই। তো মা তো প্রশংসা করবেই, কিন্তু বাবার প্রশংসা পাওয়া অনেক দুর্লভ একটা ব্যাপার। এই জন্যই কিন্তু কথা সত্য। আবার একটা যেটা প্রশ্ন ছিল, যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ সিনেমা জগতে সিন্ডিকেট আছে, এবং সেটা বিভিন্ন জায়গায়। I don't believe in syndicate. আপনি হয়তো সেটা প্রভাবশালী মানুষ বলে কি এরকম আপনার কাছে আসে? প্রভাবশালী মানুষ, আমরা সিম্পল প্রোডিউসার। আচ্ছা, I do my job. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কোরাল, চলচ্চিত্রে বা প্লেব্যাকে সবসময় আমাদের দর্শকদের কাছে একটা জুটির ব্যাপার সবসময় তারা আলাদাভাবে দেখেন। জুটিটা থাকলে শুনতেও ভালো লাগে। এবং আমি বলছি, উপস্থাপক না আজকে না, আমি প্রিয়তমার গানটা এত বেশি শুনেছি, মানে আমি বললাম না যে যখন মস্তিষ্কটা অর্ডার দেয় যে আচ্ছা এই গানটা এখন শুনি, এবং এটা এক নাগারে অনেকবার শুনি, একবার না কিন্তু, মানে ক্ষুধাটাই বাড়ে যেমন বলছিলেন। মানে সেইটা এই জুটি প্রসেসে কি বেশি আগালো, নাকি আপনি আলাদা? এটা তো জানি না, এটা ওয়ান ওয়ার্ড অ্যান্সার কিভাবে দিব। আমি এটার অ্যান্সার দিচ্ছি, তার আগে আমি দুইটা কথা একটু আদনান ভাইয়ের সঙ্গে যোগ করি। দেখেন, আদনান ভাই বলেছে যে আওয়ার কম্পিটিটরস আমাদের যে মোবাইলে চলে এসছে না প্ল্যাটফর্মসগুলো, নট অনলি দ্যাট, রাজকুমার কিন্তু কম্পিট করছে গডজিলার সাথে, এবং অ্যাকর্ডিং টু স্টার সিনেপ্লেক্স রাজকুমার ওয়াজ লিডিং গডজিলা পেছনে ফেলে। ওইটার বাজেট, ওইটার টিম ওয়ার্ক, ওইটার সবকিছুর কাছে আমরা কিন্তু নগণ্য, কিন্তু ওইটার লিমিটেশনস এর কথাটা আমি বলছিলাম, হ্যাঁ বলেছে, বাট উই ওয়ার লিডিং, রাইট? এন্ড অলসো সে যে জাস্ট একজন নট অনলি মানে মানি পুটার তা না। দেখেন, আমাদের রাজকুমার গানটার জন্য, শুধুমাত্র একটি গানের জন্য কোরিওগ্রাফারকে ইন্ডিয়া থেকে আমেরিকা নেওয়া হয়েছে, জাস্ট ফর ওয়ান সং। এবং যা যা প্রয়োজন হয়েছে সে গানটির জন্য সব কিছু কিন্তু আমাদের প্রডিউসার সেখানে দিয়েছে, যতবার প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে। সো when a captain of the ship is like that, তখন শিপটা সুন্দর করেই চলতে পারবে, ইট সেলস বিউটিফুলি। আর জুটির ব্যাপারটা দর্শক বলবে, তারা কি জুটি হিসেবে চায়, সিঙ্গল চায়। এই ঈদে আমার দুটা গান বের হয়েছে, একটা তো অবশ্যই রাজকুমার, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস অফ দিস ঈদ, সেটার ব্যাপারটা তো আলাদাই। কিন্তু অন্য গানটাও যে আমার খারাপ গেছে তা না, আমি কম্পেয়ার করতে চাই না, বাট আই থিঙ্ক যে কিছু মানুষের ভালোবাসা হয়তো, ট্রাস্ট হয়তো আমি ইতিমধ্যে পেয়েছি হয়তো, তবে এটা আমি সামনে এটা অনেক 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 মাল্টিপ্লিকেশন চাই। আসিফ ভাই, আপনার কতগুলো কাজ আসতেছে, গান কতগুলো আসতেছে? আমার, হ্যাঁ, আমি কিন্তু খুব বেশি গান লিখি না, আমি জানি, কিন্তু আপনার সেই কতগুলো হিসাব করে এমনভাবে বললাম যাতে আমার ক্ষুধাটা দূর হয়। না, যদি আপনি বলেন তাহলে এই ঈদে আমার আরেকটা গান রিলিজ হয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি। হ্যাঁ, এটা হচ্ছে ইমরানের সুরে এবং কণ্ঠে। এটা একটা সোলো গান, ওই যে অডিওতে যেহেতু কাজ করতাম ওইখান থেকেই গানটা। সো ভালোবাসি বলে যাও, এই গানটাও ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে। এছাড়া আমার নিজের মনের খোরাক মেশানোর জন্য আমি মিনারের সাথে একটা কাজ করেছিলাম এই ঈদে, আভাসে আভাসে। ওই গানটাও মোটামুটি এখন দেখি চলা শুরু করছে। সো ওই গানটাও খুব, এই তিনটা গান ছাড়া আমি আসলে অন্য কোন, আচ্ছা, আরেকটা নাটকের গান করেছিলাম। এটা আসলে এগুলো সব কিছু কিন্তু প্রিয়তমার এফেক্ট, বুঝছেন? মানে এই প্রিয়তমাটা করার পর থেকে না মানুষজন এখন চেয়ে চেয়ে গান নিচ্ছে, এবং আমি কিন্তু আসলে নিজের প্রজেক্ট ছাড়া কখনো অন্যের জন্য গান করি নাই। হ্যাঁ,
বাট এই প্রিয়তমা করার পর থেকেই আমি দেখছি যে দেয়ার আর প্রিয়তমার আগে প্রহেলিকা অফকোর্স আমাকে বলতে হবে, মেঘেন নৌকার কথা বলতে হবে, চয়নিকা চৌধুরীর কথা বলতে হবে। সিনেমায় কাজ করার পর থেকে না মানে ওই যে বললাম একটা নতুন এনার্জি পাওয়া গেছে। এবং ফানি পার্ট হচ্ছে আমরা এখন যেখানে গান করতে যাই তখন হচ্ছে গানটা যদি মানে আগে থেকে কম্পোজ না করা থাকে তখন তারা বলে যে আপু প্রিয়তমার মতন গানটা একটু লাগবে, গান লাগবে একটু প্রিয়তমার মতন, বাট নোবডি আন্ডারস্ট্যান্ডস যে ওই মতন আর হয় না, কিন্তু কোনোদিন এটা সম্ভব না। তো একজন সাধারণ শ্রোতা হিসেবে আমারও আচ্ছা আমি যখন রাজকুমারটা শুনলাম আমি আসলে মানে আমার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু একটা কম্পারিজন চলে আসছে যে আচ্ছা এটা মনে হয় এরকমই হবে। আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, যেহেতু আমার পৃষ্ঠা ভরা প্রশ্ন রয়েছে সেটার জন্য একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি একটা সময় জনপ্রতিনিধি হতে চেয়েছিলেন, এখনো সেই ইচ্ছাটা আছে কিনা? আমি এলাকায় কাজ করছি, জি ইচ্ছে তো অবশ্যই আছে এলাকার জন্য কাজ করার। আমি এলাকায় কাজ করি, সামনে যখন ইলেকশন আসবে তখন আমার কাজের যদি মূল্যায়ন হয় তাহলে আমি হব হয়তো। আচ্ছা, আপনি বাংলা সিনেমা বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দিতে চান এবং সেটার একটি অন্যতম জায়গা হচ্ছে এফডিসি, বিএফডিসি, কিন্তু এটা নিয়ে আপনাকে একটু কম সরব থাকতে দেখা যায়। এটা আমার কথা না, এটা শিল্পীদের কথা, মূলত যারা যেখানে কাজ করেন। এটা আসলে কেন? না, আমি বিএফডিসি নিয়ে একেবারেই কম সরব না। বিএফডিসিতে আমি ওদেরকে নিয়ে কাজ করি, ওনাদেরকে নিয়ে কাজ করি, ওনাদের সাথে আমি আছি। একটা এক্সাম্পল আমি দিতে পারি, শিল্পী সমিতি ইলেকশন এবং শপথ এই নিয়ে একটি প্রবলেম হয়ে গিয়েছিল জার্নালিস্টদের সাথে, সেটি আমি সামনে থেকে সেই প্রবলেমটি সলভ করেছি। সো আমার কাজ দিয়ে আমি প্রমাণ করি যে আমি বিএফডিসির ব্যাপারে বিমুখ না, আমি সেখানে কাজ করি। ওটিটি নিয়ে আপনার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? আপনি সেখানে কোনো ধরনের কাজ করতে চান কিনা? না, ওটিটিতে তো ডেফিনেটলি কাজ করতে হবে, কারণ গ্লোবালাইজেশনের যুগে ওটিটিকে আপনি মানে সাইট করে অন্য কিছু চিন্তা করার কোনো জায়গা নেই। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করতে হবে। কিন্তু দেখেন আমি না মানে একটা নীতির মধ্য দিয়ে চলার চেষ্টা করি। আচ্ছা, যেমন টেলিভিশনের জন্য যখন নাটক বানিয়েছি, টেলিভিশনে একটা কিন্তু বোর্ড আছে যারা নাটক দেখে এবং যারা অ্যাপ্রুভাল দেয়। সেখানে ল্যাঙ্গুয়েজের বার থাকে, কলাকৌশলীদের অভিনয়ের উপরে কিছু বিধিনিষেধ থাকে। সিনেমাতেও কিন্তু সেন্সর বোর্ড আছে, তার প্রমাণ দেখেছেন তো, কয়েকদিন আগে একটা ছবি সেন্সর বোর্ড আটকে দিয়েছে। সো তার মানে এখানেও নীতিমালা আছে। কিন্তু সরি টু সে ওটিটিতে কোনো নীতিমালা নেই। ওটিটির নীতিমালা নিয়ে আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী সাহেব কাজ করছেন, আমাদের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। ওটিটির নীতিমালার একটা খসড়া নীতিমালা হয়েছে, ওটা আমি দেখেছি। ওটা নিয়ে আরও কিছু পরিমার্জন হবে। ওই নীতিমালাটা যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশ হবে তারপরে আমি ডেফিনেটলি ওটিটিতে কাজ করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অনেকে এটা আমাকে জিজ্ঞেস করতেই বলেছেন, সাকিব যেই সিনেমায় কাজ করেন তার স্ক্রিনিং টাইম বেশি থাকে, ব্যাপারটা কি আসলেই সত্যি? আপনি প্রযোজক হিসেবে মেনে নেন ব্যাপারটা? হ্যাঁ, মেনে নেই। তার কারণ যা চলে তাই তো বেচবো। আচ্ছা, সাকিব চলে, বেচবো না কেন? থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য, থ্যাংক ইউ। এবং আমাদের একটা পর্ব আছে, যা বলিব সত্য বলিব, যা বলিব মিথ্যা বলিব, যে কোনো অপশন আছে। আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে কোনটা নেবেন? সত্য বলিব। সত্য বলিব। আরশাদ আদনান। পরিবর্তনের কারিগর। কুনাল। সম্ভাবনাময়। প্রিয়তমা। আর একটা হবে কিনা জানি না। রাজকুমার। অসাধারণ। সাহেব। ভালো। আমি ভাবলাম যে আপনি বলবেন যে আমি কাজ করতে চাই, নাকি কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আমি জানি না। আচ্ছা, বাংলাদেশের চলচ্চিত্র আগাচ্ছে। গীতি কবি। অনেক বেশি মূল্যায়িত হওয়া উচিত। আর ইউ ফেমাস? মানুষই বলবে। কুনাল, আপনার জন্য আমার আসলে অপশন, আর আপনি কোনটা বেছে নেবেন? যা বলিব সত্য বলিব নাকি যা বলিব মিথ্যা? আমি আসিফ ভাইয়ের উত্তর শুনে আসলে আমি শক, আমি এখন বুঝতে পারছি না। না, সত্যই বলি, আজীবন সত্যই বলি। জিনিয়াস। মানে আমি বললাম না যে আসিফ ভাইয়ের সাথে শুরু থেকে যে তার সামনে কথা বলাটাও একটা অ্যাবসলিউটলি একটা বিশাল ব্যাপার। এটা একটা একটু বেশি হয়ে যাচ্ছে। সত্য বলিব, তাই তো? হ্যাঁ। গান। প্রাণ, আমার প্রাণ। কুনাল। সত্য মেয়ে। আচ্ছা, প্রিয়তমা।
Most favorite. হিমেল আশরাফ। Very talented. বালাম। Very, very talented. আরশাদ আদনান। Super talented. পাবনা। খুবই সুন্দর একটি শহর। আমেরিকা। আমেরিকা ভালো। টাকা। সবার চাই। ন্যান্সি। My favorite. এফডিসি। Film Development Corporation. Life is beautiful. Life is indeed beautiful. I agree. থ্যাংক ইউ। আরশাদ ভাই, আপনার কাছে আসলে যে প্রশ্নটা শুরুতে, যাহা বলিব সত্য বলিব নাকি যাহা বলিব মিথ্যা বলিব? সত্যই বলিব। থ্যাংক ইউ। মিথ্যা বললে অনেকে অনেকভাবে এটাকে চালাকি হিসেবে নেয়। থ্যাংক ইউ, আপনারা সবাই সত্য বলেছেন। আ বিউটিফুল মাইন্ড। সবার দরকার। সিনেমা। ভালোবাসা। শাকিব খান। বন্ধু। বুবলি। পছন্দ করি না। আচ্ছা। রাজকুমার। ভালো ছবি। সাহেব। ভালো গল্প। পরিচালক হিসেবে আরশাদ আদনানকে আমরা মনে হয় দেখতে পাবো। আরশাদ আদনান চায়। বাহ। আমরাও চাই। বাহ। সিনেমা ইন্ডাস্ট্রি বা চলচ্চিত্র। পরিবর্তন কিছু দরকার, কিছু কাজ করা দরকার। থ্যাংক ইউ। আমি আর বেশি গেলাম না, আমাদের সময় নেই। আমাদের হাতে দর্শক, আমাদের আরেকটা পর্ব থাকে তোমাকে জানাতে। আমাদের এখানে আগত সারথীরা তারা আসলে চিঠি লেখেন, চিঠির মাধ্যমে তাদের মনের কথা জানান। সেটি আসলে জানাতে চাই। আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। চিঠিটা যে কাউকেই তো লেখা যাবে? যে কাউকে উদ্দেশ্য করে, যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে। নিজেকেও লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। সো আমার নিজেকে লেখা একটা চিঠি। অহংকারের পতন, জপ অবিরত। আচ্ছা। অহংকারে পতন, জপ অবিরত, বিনয়ে করিতে পারো পৃথিবীকে নত। কখনো নিজেকে ভাবিও না বড়, বড় যদি হও তবে মাথা নত করো। থ্যাংক ইউ। এখান থেকেও যে অনেক কিছু শেখা যায়। গান এটা গেয়ে ফেলবো। আচ্ছা। আপনি বলেছেন যে যে কোনো আমি বলে ফেলবো এটা। হ্যাঁ বলে ফেলবেন, আমি গেয়ে ফেলবো। যে কোনো কিছু কেউ তো করা যায়, মানে নট পারসন যে হতে হবে, নট নেসেসারি। আমি সঙ্গীতকে লিখেছি এবং এক লাইন লিখেছি, প্রিয় সঙ্গীত আজীবন আমার হয়ে থেকো। থাকুক। আপনার কাছে থাকলে ভালো থাকবে এবং সেটা সজীব থাকবে, সতেজ থাকবে আশা করি ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে কাউকে লেখা যাবে? জি জি, অবশ্যই। আমি আমার বাবা মাকে লিখেছি। আব্বা আম্মা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা দীর্ঘজীবী হও, সুস্বাস্থ্য থাকো, এটাই আমার দোয়া। আদনান। জি, আমাদের দোয়াটাও থাকলো। একদম এক বাক্যে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আপনাদের জন্যই বেঁচে থাকা, আপনাদের জন্য এত কাজ। কুনাল। আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দর্শকদের। তাদের কনস্ট্যান্ট এই সাপোর্ট, এই সঙ্গে থাকাটা, মানে চড়াই উতরাই সব কিছুর মধ্য দিয়ে, এটা আমরা সত্যি খুব কৃতজ্ঞ এবং আপনাদের জন্য অনেক ভালোবাসা। ভাই। দর্শক, আপনারা ভালো কাজের সাথে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন। ধন্যবাদ। নিশ্চয়ই ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলে আসলে আমরা মানসিকভাবে ভালো থাকি এবং আমাদের মানসিক ভালো থাকাটাও খুব জরুরি। আপনাদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। ধন্যবাদ রেজা, আপনার উপস্থাপনা খুব প্রাণবন্ত ছিল। অসাধারণ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আসলে যেই লাল সবুজের প্রতিনিধির কথা প্রতিনিয়ত আমাদের এই আয়োজন থেকে বলি, এই মানুষগুলো আসলে তারই প্রতিনিধিত্ব করেন, দিন শেষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আমরা কোনো না কোনো সময় তাদেরকে নিয়ে গর্ববোধ করি, কেননা এই মানুষগুলো বাংলাদেশকে অনন্য লেভেলে, অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। পরিশ্রমটা, কাজটা সেটার জন্যই, এবং সেই কাজে আপনিও কিন্তু সারথি হতে পারেন তাদের কাজকে মূল্যায়ন করে এবং তাদের কাজটিকে আরও ভালোভাবে আপনার মাধ্যমে উপস্থাপন করে। ফলে সেই কাজটা নিয়মিত করবেন এবং বাংলাদেশকে এগিয়ে রাখবেন, কারণ আমি আপনি সবাই বাংলাদেশি। ভালো থাকবেন, দেখা হবে।